আজকের ভিডিওটিতে এজেন্টস অফ ইরোশন অর্থাৎ ক্ষয়ের মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে ক্ষয়ের মাধ্যম অর্থাৎ এজেন্টস অফ ইরোশন বলতে কি বোঝায়। তো ক্ষয়ের মাধ্যম বলতে সেই সমস্ত প্রাকৃতিক শক্তিকে বোঝায় যারা ভূপৃষ্ঠের শিলাকে এক স্থান থেকে ক্ষয় করে অন্য স্থানে সরিয়ে নিয়ে যায়। আর এই এজেন্টসের মধ্যে যেগুলো প্রধান যে 5টি এজেন্টস রয়েছে সেগুলো হচ্ছে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ এবং ভৌম জল। এবারেতে আমরা এক এক করে এই যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো কিভাবে এই ক্ষয় কাজটা করে থাকে, কী কী প্রক্রিয়ার মাধ্যমেতে তারা এই ক্ষয় কাজ করে থাকে সেগুলোকে আমরা বিস্তারিতভাবে জানব। তো প্রথমে শুরু করব ভূপৃষ্ঠের ক্ষয়কারী মাধ্যমগুলির মধ্যে অন্যতম নদীর ক্ষয়কাজের প্রক্রিয়াগুলো দিয়ে। তো নদীর যে ক্ষয়কাজের যে প্রক্রিয়াগুলো আছে তার মধ্যে প্রথম হচ্ছে এই অবঘর্ষ প্রক্রিয়া। তো এখানেতে কি হয় দেখো, এই প্রক্রিয়াতে যে নদীবাহিত প্রস্তরখণ্ড, নুড়ি ইত্যাদির দ্বারা ঘর্ষণের ফলে নদী খাত ও নদীর পার ক্ষয়প্রাপ্ত হয়, যাকে এই অবঘর্ষ বলে। আর এই অবঘর্ষের ফলেতে নদী উপত্যকার তলদেশে একটি ভূমিরূপ তৈরি হয়, যাকে এই মন্থকূপ বলা হয়। বড় বড় গর্ত তৈরি হয়, পটহোল তৈরি হয় নদীর তলদেশেতে। তো এই যে ভূমিরূপটা, এই ভূমিরূপটা অর্থাৎ এই মন্থকূপ তৈরির ক্ষেত্রে এই অবঘর্ষ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। এর পরের যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে ঘর্ষণজনিত ক্ষয়। এক্ষেত্রে কি হয় না, নদীর স্রোতের সঙ্গে এগিয়ে চলা প্রস্তরখণ্ডগুলি পারস্পরিক ঠোকাঠুকির মাধ্যমে চলতে থাকে। এর ফলে ঘর্ষণের কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে আয়তনে ছোট হয়ে প্রথমে গোলাকার নুড়ি ও বালুকায় পরিণত হয়। একে ঘর্ষণজনিত ক্ষয় বলে। অর্থাৎ নদীর যে জল রয়েছে সেই জল যখন দ্রুত গতিতে এগিয়ে চলে, এই যে স্রোত, সেই স্রোতের মধ্যে থাকা যে প্রস্তরখণ্ড সেগুলো পারস্পরিকভাবে একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করতে থাকে এবং তার মাধ্যমেতে বড় প্রস্তরখণ্ডগুলো আরও ছোট হয়, ছোটগুলো আরও ছোট হয়, অর্থাৎ নুড়ি, পাথর এবং সবশেষে বালুকণায় পরিণত হয়। তো এই যে নদীর স্রোতের সঙ্গে বয়ে চলা যে প্রস্তরখণ্ডগুলো একে অপরের সঙ্গে ঠোকাঠুকির মাধ্যমে যে ক্ষয়টা হয় সেইটাকে বলা হয় হচ্ছে ঘর্ষণ ক্ষয় বা ঘর্ষণজনিত ক্ষয়। এরপরেতে রয়েছে দ্রবণ ক্ষয়। এই দ্রবণ ক্ষয়ের মাধ্যমেতে এই নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলের অধিক খনিজযুক্ত শিলা জলে দ্রবীভূত অম্লের প্রভাবে এই দ্রবণ ক্ষয় করে থাকে। আরেক ধরনের ক্ষয় কাজ হয় নদীর, সেটা হচ্ছে বুদবুদজনিত ক্ষয়। অর্থাৎ এই নদীর জলস্রোতেতে যে বুদবুদ সৃষ্টি হয়, যেটাকে আমরা ওয়াটার বাবল বলি, ফেনা বা যে বুদবুদগুলো হয়, তো সেই বুদবুদের মধ্যেকার বাতাসের চাপে শিলাখণ্ড ভেঙে ক্ষয়প্রাপ্ত হলে তাকে বুদবুদজনিত ক্ষয় বলা হয় থাকে। এরপরেতে আমরা আলোচনা করব এটা হচ্ছে হিমবাহের ক্ষয় প্রক্রিয়া। অর্থাৎ হিমবাহ কীভাবে ক্ষয় কাজ করে থাকে। প্রধানত দুটো প্রক্রিয়ার মাধ্যমে হিমবাহ ক্ষয় করে থাকে। একটি হচ্ছে উৎপাটন বা প্লাকিং। এই উৎপাটন প্রক্রিয়াতে হিমবাহ দেখো কিভাবে ক্ষয় করে না, হিমবাহের কিছু অংশ গলে গিয়ে জলে পরিণত হয়। প্রথমেতে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ হিমবাহের যে বরফ, সেই বরফ যখন গলে তখন জলে পরিণত হয়। ওই জল কি হয়, এই পর্বত গাত্রের যে শিলার মধ্যে যে ফাটল থাকে সেই ফাটলের মধ্যে প্রবেশ করে। তারপরে শীতলতার কারণেতে সেই জল পুনরায় আবার জমে যায় ওই ফাটলের মধ্যে, এবং জমে যাওয়ার ফলেতে কি হচ্ছে, প্রচণ্ড চাপের সৃষ্টি করে। কারণ জল বরফে পরিণত হলে তার আয়তন বেড়ে যায়, আর যার ফলেতে এই পর্বত গাত্রের যে ফাটল রয়েছে সেই ফাটলের মধ্যে চাপ পড়ে এবং তার ফলেতে এই প্রস্তরখণ্ডগুলি আলগা হয়ে পড়ে। ওই ফাটল থেকে প্রস্তরখণ্ডগুলি মূল শিলাদেহ থেকে আলগা হয়ে পড়ে, আর তখন তারা এই হিমবাহের চাপে সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে উৎপাটন বা প্লাকিং। আবার দেখো এই প্রক্রিয়াটাতে যেখানে আবার হিমবাহ প্রবাহিত হয় সেখানকার শিলাখণ্ড যদি উঠে থাকে, আলগা থাকে, তো সেক্ষেত্রেও হিমবাহের চাপে সেই শিলাখণ্ড উৎপাটিত হয়ে থাকে, মূল শিলাদেহ থেকে উৎপাটিত হয়ে থাকে।
আর একটা প্রক্রিয়া রয়েছে নদীর মতনই হিমবাহ এই অবঘর্ষ প্রক্রিয়াতে ক্ষয় করে। এক্ষেত্রে কি হয় না, এই উৎপাটিত মানে ওই প্লাকিং প্রক্রিয়াতে যে শিলাখণ্ডগুলো হিমবাহ বহন করে নিয়ে চলে, সেগুলো হিমবাহের তলদেশে থাকা শিলাখণ্ডগুলি হিমবাহের খাতকে এবং পাশে থাকা শিলাখণ্ডগুলি উপত্যকার পার্শ্বদেশকে ক্ষয় করতে করতে এগিয়ে চলে। একে অবঘর্ষ বলে। আর এর ফলে হিমবাহ উপত্যকার যে তলদেশ ও পার্শ্বদেশ যেমন মসৃণ হয়, তেমন শিলাখণ্ডগুলিও ক্ষয় হয়ে হতে থাকে। অর্থাৎ দেখো, আমরা জানি কি যে এই যে হিমবাহ যে উপত্যকা হয়, এটা সাধারণত ইউ আকৃতির হয়ে থাকে, ইংরাজি ইউ আকৃতি। এবারে যখন এই ইউ আকৃতির উপত্যকার মধ্য দিয়ে যখন হিমবাহ যখন প্রবাহিত হয়, যখন দেখো এই যে হিমবাহ প্রবাহিত হচ্ছে, তখন কি হয়, এই যে হিমবাহের তলদেশে যে সমস্ত শিলাখণ্ড যেগুলো থাকে, এই শিলাখণ্ডের মাধ্যমেতে কি হচ্ছে, এই যে উপত্যকার তলদেশের যে শিলা রয়েছে, সেই শিলা এবং হিমবাহের মধ্যে থাকা যে শিলাখণ্ড যেগুলো রয়েছে, তারা পারস্পরিক ঘর্ষণের ফলে একে অপরকে ক্ষয় করতে থাকে। শিলাখণ্ডগুলো যেমন মসৃণতা প্রাপ্ত হয়, সেই সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই উপত্যকার তলদেশও ওই শিলাখণ্ডের ঘর্ষণেতে মসৃণতা প্রাপ্ত হয়। এটা তলদেশের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। আবার এই যে হিমবাহের পাশেতে এই বরফের মধ্যে যে সমস্ত শিলাখণ্ডগুলো থাকে, সেগুলোও কি করে না, এই যে হিমবাহের যে উপত্যকার এই যে দুপাশের যে দেওয়ালটা রয়েছে উপত্যকার, সেই দেওয়ালের শিলাকেও একই রকমভাবে অবঘর্ষ প্রক্রিয়াতে ক্ষয় করে। এইভাবে এই অবঘর্ষ প্রক্রিয়াটি কাজ করে থাকে। এবারে আসবো হচ্ছে বায়ুর ক্ষয় প্রক্রিয়া। তো বায়ু কিভাবে ক্ষয় করে? প্রথমত অপসরণ প্রক্রিয়াতে বায়ু ক্ষয় করে থাকে। তো এই যে অপসরণ, যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ডিফ্লেশন বলা হয়। তো এই ডিফ্লেশন শব্দটি গ্রিক শব্দ ডিফ্লেয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া। তো এক্ষেত্রে কি হয়, যে এই মরু অঞ্চলে প্রবল গতিসম্পন্ন বায়ুপ্রবাহ শিথিল ও আলগা বালুকণাকে এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যায়। আর এর ফলে ওই স্থানে অবনত ভূমি বা গর্তের সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে অপসরণ বলে। তো দেখো, এই যে মরুভূমি রয়েছে, ধরো এটা একটা মরুভূমি অঞ্চল রয়েছে। এবার এখানেতে যখন এর ওপর থেকে যখন বায়ু প্রবাহিত যখন হয়, তখন বায়ু যখন প্রবাহিত হচ্ছে, তখন কি হয়, এই প্রবল বায়ু প্রবাহের ফলে দেখা যায় যে মরুভূমির উপরই পৃষ্ঠেতে যে আলগা বালুরাশি থাকে, এই বালুরাশিকে এরা উড়িয়ে নিয়ে চলে যায়, এক স্থান থেকে আর এক স্থানে উড়িয়ে নিয়ে চলে যায়। তার ফলেতে কালক্রমে দেখা যায় কি যে এরকম জায়গাতে এরকম একটা অবনমিত জায়গা তৈরি হয়ে যায়। যে প্রথমে জায়গাটা এরকম ছিল, তারপরেতে কি হয়েছে না, এখান থেকে এই যে পুরো যে অংশটা আছে, এই পুরো অংশটার যে বালি আছে, সেই বালিটা উড়ে চলে গেছে, এবং যার ফলেতে এই জায়গাটাতে একটা অবনত গর্ত তৈরি হয়ে গেছে। তো এইরকমভাবে এই অপসরণ প্রক্রিয়াটি কাজ করে। এরপরে দেখো রয়েছে অবঘর্ষ প্রক্রিয়া। তো ওই অবঘর্ষ প্রক্রিয়াতে কিভাবে বায়ু ক্ষয় করে না, এই মরু অঞ্চলে অপসরণ প্রক্রিয়ায় যে ক্ষয়কার্য শুরু হয় তা অধিক সক্রিয় হয় এই যে অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ মরু অঞ্চলেতে বায়ুর একটা ক্ষয়কার্যের প্রক্রিয়া হচ্ছে এই অপসরণ প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটাকে আরও বেশি সক্রিয় করতে সাহায্য করে এই অবঘর্ষ প্রক্রিয়াটি। এই অপসরণ প্রক্রিয়ায় এই বায়ুতে মিশে থাকা বালিকণা বা কঠিন যে কোয়ার্টজ কণাগুলি প্রবল বায়ুপ্রবাহের জন্য মরুভূমির কোনো শিলাখণ্ড বা পাথরে ধাক্কা খায়। আর এই কঠিন কণাগুলির ঘর্ষণেতে ওই শিলাখণ্ড ক্ষয়প্রাপ্ত হয়, বা শিলাখণ্ডের গায়ে আঁচড় কাটার মতন দাগ বা মৌচাকের মতন অসংখ্য গর্ত সৃষ্টি হয়। আর এই প্রক্রিয়াকে এই অবঘর্ষ বলা হয়ে থাকে। অর্থাৎ মরুভূমিতে যখন বায়ু ওড়ে, এই অপসরণ প্রক্রিয়াতে যখন বায়ু উড়তে থাকে, মরুভূমির বালি যখন উড়তে থাকে, তখন কি হয় না, ওই বালির মধ্যে কোয়ার্টজ থাকে। এই কোয়ার্টজ খুব শার্প হয়, কোয়ার্টজের যে কণাগুলো থাকে সেগুলো খুব শার্প হয়। তো মরুভূমিতে যদি এরকম কোনো উঁচু কোনো টিলা বা পাহাড় যদি থাকে, বা তার গায়েতে যখন ওই কোয়ার্টজ মিশ্রিত যে বালুকণা রয়েছে, সেগুলো যখন বায়ু তাড়িত হয়ে যখন এর ওপর থেকে যখন বয়ে চলে, তখন কি হয়, এই যে শিলা যেটা রয়েছে, এই শিলাটাকে ক্ষয় করতে থাকে এবং ক্রমাগত এটাকে মসৃণতা দান করে। তো এইভাবে হচ্ছে মরুভূমিতে এই অবঘর্ষ প্রক্রিয়াটি কাজ করে। এরপরে ঘর্ষণ ক্ষয়।
তো এর মাধ্যমে কিভাবে ক্ষয় করে না, এই বায়ু প্রবাহের দ্বারা বাহিত হওয়ার সময় এই বায়ু মধ্যস্থিত বালিকণা শিলাকণা মানে শিলাকণাগুলি পরস্পরের সঙ্গে ঘর্ষণ হয় এবং ক্ষয়প্রাপ্ত হয়ে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে যায়, যে প্রক্রিয়াটাকে এই ঘর্ষণ বলা হয়। অর্থাৎ মরুভূমিতে যখন বায়ু প্রবাহিত হচ্ছে তখন কি হয়, এই বায়ুর মধ্যে ছোট ছোট খুবই ছোট ছোট একদম মানে মানে বালিকণা বা ছোট ছোট শিলাকণা উঠতে থাকে এবং এটা ওড়ার সময় কি হয়, এরা একে অপরের সঙ্গে ঠোকাঠুকি বা ধাক্কা লাগে, একটা ঘর্ষণ তৈরি করে এবং যেটার কারণেতেও এগুলো আরও ছোট ছোট কণাতে পরিণত হয়ে থাকে, যেটাকে এই ঘর্ষণ হয় বলা হয়ে থাকে। এরপরেতে আসবো আমরা হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয়। সমুদ্র তরঙ্গ কিভাবে ক্ষয় কাজ করে থাকে। তো দেখো এখানেতে অবঘর্ষ ক্ষয় রয়েছে প্রথমেই, অর্থাৎ এই অবঘর্ষ ক্ষয়টা খুবই কমন। নদী, হিমবাহ, বায়ু, তারপরেতে তোমার সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে এই অবঘর্ষ প্রক্রিয়ায় যে ক্ষয়টা, এটা সব ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। তো এই অবঘর্ষ প্রক্রিয়াতে সমুদ্র তরঙ্গ কিভাবে ক্ষয় করছে না, এই সমুদ্র তরঙ্গের মধ্যে নানা ধরনের শিলাখণ্ড, নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি থাকে। আর সমুদ্র তরঙ্গ যখন প্রচণ্ড শক্তি নিয়ে এই ভৃগু তটের পাদদেশ সহ তটভূমিতে যখন আছড়ে পড়ে, তখন এই তরঙ্গের মধ্যে থাকা ওইসব নুড়ি, কাঁকর, বালি ইত্যাদির সঙ্গে তটভূমির ঘর্ষণের ফলে তটভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে আরও মসৃণ হয় এবং ভৃগু তটের পাদদেশে খাঁজের সৃষ্টি হয়। ওই তরঙ্গের মধ্যে থাকা এই নুড়ি, কাঁকর, বালি ইত্যাদির মাধ্যমে এই উপকূলের ক্ষয়প্রাপ্ত হওয়ার পদ্ধতিকে এই অবঘর্ষ বলা হয়ে থাকে। অর্থাৎ সমুদ্র তরঙ্গের মধ্যে যে নুড়ি পাথরগুলো থাকে সেগুলোর মাধ্যমে যখন তটভূমি যখন ক্ষয়প্রাপ্ত হয়, সেই তটভূমি বা উপকূল যখন ক্ষয়প্রাপ্ত হচ্ছে তখন সেই প্রক্রিয়াটাকে অবঘর্ষ বলছে। এরপরে তো দেখো এখানে তো ঘর্ষণ ক্ষয় লক্ষ্য করা যায়, অর্থাৎ এই সমুদ্র তরঙ্গের মধ্যে বিভিন্ন আকার ও আয়তনের যেসব পাথরখণ্ড বা নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি থাকে সেগুলো এই তটভূমিতে অবঘর্ষ কাজ চালাবার সময় নিজেরাও পরস্পরের সঙ্গে সংঘর্ষে ক্ষয়প্রাপ্ত হয়। মানে ওই যে তরঙ্গের মধ্যে থাকা যেসব পাথরগুলো থাকে, পাথরের টুকরো থাকে, সেগুলো একে অপরের সঙ্গে ঠোকাঠুকি লাগে এবং পারস্পরিক মানে ঘর্ষণেতে এরা ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। আর এর ফলেতে ক্রমশ আরও এগুলো ছোট থেকে আরও ছোট হয় এবং অমসৃণ পাথরগুলি আস্তে আস্তে মসৃণ হয়ে থাকে। তো এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় হচ্ছে ঘর্ষণ ক্ষয় বা পারস্পরিক সংঘর্ষ ক্ষয়। এরপরে আরেকটি ক্ষয়ের প্রক্রিয়া রয়েছে সমুদ্র তরঙ্গে, সেটা হচ্ছে দ্রবণ ক্ষয়। তো এই উপকূল অঞ্চলেতে চুনাপাথর, চক, ডলোমাইট প্রভৃতি দ্রাব্য শিলাস্তর থাকলে, অর্থাৎ পৃথিবীর যে সমস্ত উপকূল ভাগ এই চুনাপাথর, চক, ডলোমাইটের মতন শিলাস্তর দিয়ে তৈরি হয়, যেগুলো খুব সহজে দ্রাব্য, তো তাহলে কি হয়, এই জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় ওগুলি দ্রুত বিয়োজিত এবং দ্রবীভূত হয়ে অপসারিত হয়। আর এই পদ্ধতিতে ক্ষয়কে বলা হয় হচ্ছে দ্রবণ ক্ষয়। আর একটা ক্ষয় হয় যেটাকে বলা হয় হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। এটা দুটো পদ্ধতিতে হয়ে থাকে। একটি হচ্ছে জলপ্রবাহের গতিশক্তির সাহায্যে, আর একটা হচ্ছে এই অভিঘাত বা আকস্মিক আঘাতজনিত যে চাপ, সেই চাপের প্রভাবে। তো প্রথমেতে দেখা যাক যে এই জলপ্রবাহের যে শক্তি রয়েছে, গতিশক্তি, তার সাহায্যে কিভাবে ক্ষয়টা হয়। তো এই ছুটে আসা তরঙ্গের যে গতিশক্তি থাকে তা হাতুড়ির মতো প্রচণ্ড জোরে উপকূলের শিলারাশিকে ক্রমাগত আঘাত করে। অর্থাৎ যে ঢেউ বা তরঙ্গগুলো যখন উপকূলের ওপরেতে আছড়ে পড়ে, সেগুলো প্রচণ্ড জোরে উপকূলের শিলাকে আঘাত করে এবং হিসাব করে দেখা গেছে যে প্রতি বর্গ সেমি স্থানে প্রায় 50 কিলোগ্রাম ওজনের সমান এইটা হয়ে থাকে, এই যে আঘাতটা। তো এর ফলেতে উপকূলের যে শিলা, সেই শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। আর একটা হচ্ছে এই যে অভিঘাত বা এই আকস্মিক আঘাতজনিত যে চাপটা। তো দেখো এখানেতে কিভাবে ক্ষয় হয়, যে এই ছিদ্র বা ফাটলযুক্ত শিলাস্তরের উপর যখন সমুদ্র তরঙ্গের জল আছড়ে পড়ে, তখন জল ঢুকে যায় বলে ওগুলোর মধ্যে আবদ্ধ বায়ু হঠাৎ সংকুচিত হয়ে চারপাশের দেওয়ালে প্রচণ্ড চাপ দেয়। দেখো যে সমস্ত উপকূলেতে মানে শিলাস্তরেতে কোনো গর্ত আছে, ছিদ্র বা গর্ত বা গভীর ফাটল রয়েছে, সেই ফাটলের মধ্যে যখন সমুদ্রের যে তরঙ্গ যখন খুবই জোরে
সেই তরঙ্গটা যখন উপকূলের ওপরেতে আছড়ে পড়ে তখন সেই ফাটলের মধ্যেও সেই জলটা ঢুকে যায়, এবং ফাটলের মধ্যে জলটা যখন ঢুকে যায় সেই ফাটলের মধ্যে বা সেই গর্তের মধ্যে যে বায়ুটা থাকে সেই বায়ু মানে ওই জলের যে চাপটা সেই চাপেতে সংকুচিত হয়ে যায়, আর যার ফলেতে চারপাশের যে দেওয়াল থাকে সেই দেওয়ালেতে প্রচণ্ড চাপ দেয়। আবার দেখো ওই জলটা তো মানে ঢোকে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, অর্থাৎ এই জলটা যখন দ্রুত সরে যায় তখন ওই সংকুচিত বায়ু বিস্ফোরণের মতন হঠাৎ প্রসারিত হয়, এবং আকস্মিক সংকোচন ও প্রসারণের জন্য উপকূলের শিলাস্তর ভেঙে ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ ফাটলের মধ্যে বা গর্তের মধ্যে থাকা যে বায়ুটা যখন সমুদ্রের জল যখন ঢুকছে ওই ফাটলের মধ্যে, তখন সেই জলের যে চাপ সেই চাপেতে কি হচ্ছে, সেই বায়ুটা সংকুচিত হয়ে পড়ছে। তারপরেতে যেই না জলটা সরে যাচ্ছে তখন বায়ুটা আবার প্রসারিত হচ্ছে, এবং ওই প্রসারিত হওয়ার সময়তে ওই বায়ুটাতে মানে মানে বিস্ফোরণের মতন একটা আওয়াজ হয়, মানে আওয়াজ করে সেটা হয়, এবং এই যে সংকোচন এবং প্রসারণটা হয়, ক্রমাগত সংকোচন এবং প্রসারণের ফলেতে কি হচ্ছে, যে চাপটা পড়ছে আবার চাপটা রিলিজ হয়ে যাচ্ছে, যেটার কারণেতে ওই উপকূলের যে শিলাস্তর রয়েছে সেই শিলাস্তর ভেঙে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এরপরে দেখো আরেকটি ক্ষয়ের প্রক্রিয়া রয়েছে সমুদ্র তরঙ্গে, সেটার নাম হচ্ছে ক্ল্যাপোটিস। এইটা কিভাবে হয় দেখো, যে এই উপকূল গভীর হলে সমুদ্র তরঙ্গ না ভেঙে উপকূলের দিকে এগিয়ে যায়। মানে সমুদ্র যদি খুব গভীর হয় তাহলে এই যে সমুদ্র তরঙ্গ বা যে ঢেউ সেগুলো না ভেঙে উপকূলের দিকে এগিয়ে যায় এবং ভৃগু তটে প্রতিহত হয়ে আবার তরঙ্গরূপে সমুদ্রে ফিরে আসে। আর এই প্রত্যাবর্তনকারী তরঙ্গ যেখানে সম্মুখ তরঙ্গের সঙ্গে মিলিত হয় সেখানে দুই বিপরীতধর্মী তরঙ্গের মাধ্যমে এক প্রকার দণ্ডায়মান ও স্থাণু তরঙ্গের সৃষ্টি হয়, যাকে ক্ল্যাপোটিস বলে। আর এই ক্ল্যাপোটিসের জলরাশি এক জায়গায় দাঁড়িয়ে ওঠানামা করার ফলে পর্যায়ক্রমে যে চাপের হ্রাস বৃদ্ধি ঘটে, সেই জন্যে নিচের অর্থাৎ সমুদ্র বক্ষের যে শিলাস্তর ক্রমশ আলগা হয়ে উৎপাটিত এবং অপসারিত হয়। অর্থাৎ এই পাশের এই ছবিটা দেখো, এই যে ক্ল্যাপোটিস যেটা হয় কি, দুটো তরঙ্গ হয়। দেখো এইখানেতে এই যে দুটো দেখো নীল কালার দিয়ে যে রেখাটা দেখানো হচ্ছে, এই যে তরঙ্গটা, এই তরঙ্গটা হচ্ছে আসছে, এসে কি করছে, এসে এই যে ভৃগু দেওয়াল আছে এই ভৃগুর দেওয়ালেতে এ আঘাত হানছে। এবারে এই তরঙ্গটা যখন ফিরছে অর্থাৎ প্রত্যাবর্তন যখন করছে, দেখো এই যে লাল কালার দিয়ে যেটাকে দেখানো হয়েছে এটা প্রত্যাবর্তনকারী তরঙ্গ। তো এই দুটো তরঙ্গ হচ্ছে, এবার এরা একে অপরের সঙ্গে পরস্পর যখন সম্মুখীন হচ্ছে তখন এদের এই জায়গাতে এই সমুদ্রের যে জলরাশিটা থাকে এটা একটা মানে স্থাণু তরঙ্গের সৃষ্টি হয়। সবসময়তে এটা একই একটা উচ্চতাতে এটা অবস্থান করে থাকে, আর যার ফলে দেখা যায় কি যে এইখানেতে এই যে একই জায়গায় দাঁড়িয়ে যেই ওঠানামাটা যেটা করছে তার ফলেতে এই সমুদ্রের নিচেকার যে শিলাস্তর যেটা থাকে সেই শিলাস্তর হচ্ছে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকে, বা এই শিলাস্তর উৎপাটিত এবং অপসারিত হতে থাকে। মানে একটা তরঙ্গ আসছে আর একটা তরঙ্গ ফিরে যাচ্ছে, কিন্তু যে ফিরছে তাকে পুরোপুরি ফিরে যাওয়া থেকে বাধা দিচ্ছে যে তরঙ্গটা আসছে। কারণ সমুদ্রের যে তরঙ্গটা হয় সেই তরঙ্গ তো ক্রমাগত আসতে থাকে, তো সম্মুখ তরঙ্গ ক্রমাগত আসছে, যার ফলেতে যে প্রত্যাবর্তনকারী যে তরঙ্গটা মানে সম্মুখ তরঙ্গ যখন এই ভৃগুর দেওয়ালেতে যখন আঘাত খেয়ে আবার যখন ফিরে যাচ্ছে তখন তাকে বাধা দিচ্ছে পরের সম্মুখ তরঙ্গটা, যার ফলেতে কি হচ্ছে, এখানেতে একটা স্থাণু তরঙ্গ তৈরি হচ্ছে। একদম এই যেখানে এই উচ্চতাটা একটা স্থাণু উচ্চতাতে থাকছে, আর এর ফলেতে কি হচ্ছে, এই যে নিচেতে কি হচ্ছে, একটা চাপের হ্রাস বৃদ্ধি পর্যায়ক্রমে ঘটতে থাকে এই যে নিচের শিলাস্তরের উপরেতে মানে সমুদ্র বক্ষেতে। আর এর ফলেতেই দেখা যায় যে এখানকার এই শিলা ক্রমাগত উৎপাটিত এবং অপসারিত হয়ে ক্ষয়টা করে। তো এই যে ক্ষয়টা হয় এটাকে ক্ল্যাপোটিস বলা হয়ে থাকে। এবারেতে আসবো হচ্ছে ভৌম জলের ক্ষয়ের প্রক্রিয়া, অর্থাৎ যে ভৌম জল অর্থাৎ আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তরকার ভাগের যে জল যেটা রয়েছে সেই ভৌম জলের যে ক্ষয়ের যে প্রক্রিয়া সেটা কিভাবে হয়। তো প্রথমে আসবো হচ্ছে প্রথম যেটা প্রধান সেটা হচ্ছে দ্রবণ ক্ষয়। তো এটি একটা বিশেষ ধরনের রাসায়নিক ক্ষয় যেটা এই ভৌম জলের মাধ্যমে হয়ে থাকে। এর মাধ্যমেতে এই চুনাপাথর, ডলোমাইট প্রভৃতি শিলা আর এই জিপসাম বা বিভিন্ন ধরনের যে লবণ জাতীয় যে খনিজ দ্রব্য যেগুলো হয় সেগুলো
ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। অর্থাৎ এই ভৌম জলের মাধ্যমেতে এই যে দ্রবণ প্রক্রিয়ায় যে ক্ষয়টা, এটা প্রধানত এই চুনাপাথর, ডলোমাইট জাতীয় শিলাতে দেখা যায়, আর এই জিপসাম এবং বিভিন্ন ধরনের যে লবণযুক্ত যে খনিজ আছে তাতে লক্ষ্য করা যায়। এবারে দেখো, এই বিশুদ্ধ যে জল, সেই জলেতে চুনাপাথর দ্রবীভূত হয় না। আর এই বৃষ্টির জল বিশুদ্ধ হলেও তা যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসে, তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিশে যায়, ফলে বৃষ্টির জলে কার্বনিক অ্যাসিড নামে এক মৃদু অ্যাসিডের সৃষ্টি হয়। আর এই কার্বনিক অ্যাসিডের সংস্পর্শে চুনাপাথর খুব সহজে দ্রবীভূত হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠেতে যে সমস্ত জায়গায় চুনাপাথর গঠিত, সেখানেতে যখন বৃষ্টি হয় তখন সেই বৃষ্টির জল বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসার সময় তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিশে যায় এবং একটি রাসায়নিক বিক্রিয়ার ফলেতে এই কার্বনিক অ্যাসিড তৈরি হয়, আর যেটা এই চুনাপাথরকে খুব সহজে দ্রবীভূত করে দেয়। আর এটা এই দ্রবণ প্রক্রিয়াতে হয়ে থাকে। এরপরে দেখো, আর্দ্র বিশ্লেষণ বলে একটি প্রক্রিয়া রয়েছে। অর্থাৎ এই যে প্রক্রিয়াগুলো, এগুলো রাসায়নিক আবহ বিকারের যে প্রক্রিয়াগুলো তার সঙ্গে পুরোপুরি একই বলতে পারো। তো এবারে দেখো, এই আর্দ্র বিশ্লেষণের মাধ্যমেতে কিভাবে ভৌম জল শিলাস্তরকে ক্ষয় করে। এই যে যখন জলের প্রভাবে, বিশেষত ভৌম জলের প্রভাবে এই শিলা গঠনকারী যে খনিজগুলো, এই খনিজগুলো পরস্পর আলাদা হয়ে যায়, এই প্রক্রিয়াকে এই আর্দ্র বিশ্লেষণ বলে। সাধারণত গ্রানাইট জাতীয় শিলা গঠিত যে অঞ্চল আছে, সেই অঞ্চলেতে এই আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়াটি কার্যকরী হয়ে থাকে। এরপরেতে আছে হচ্ছে জল যোজন। তো জল যোজনেতে যেটা হয় যে অনেক সময় শিলার মধ্যে থাকা যে খনিজ উপাদানগুলি, সেগুলি জলের সংস্পর্শে এসে জল শোষণ করে স্ফীত হয়ে যায়, অর্থাৎ ফুলে ওঠে। আর এর ফলে শিলার ভেতরের যে বাঁধন, যে সেটা আলগা হয়ে পড়ে, তখন শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে, মানে যে কম্প্যাক্টনেস যেটা থাকে সেটাকে আরও বেশি আলগা করে দেয়, যার ফলে শিলা খুব সহজে ক্ষয়প্রাপ্ত হতে পারে। এই জলের সংস্পর্শে শিলার এই জাতীয় ক্ষয়কে এই জল যোজন বা হাইড্রেশন বলে। সাধারণত ব্যাসল্ট জাতীয় শিলায় এই ধরনের ক্ষয় বেশি লক্ষ্য করা যায়। আর একটা রয়েছে জারণ। এটাও খুবই মানে একটা কমন প্রক্রিয়া রাসায়নিক আবহ বিকারে, যার মাধ্যমেতেও এই ভৌম জল ক্ষয় করে থাকে। তো এই শিলার মধ্যে থাকা যে খনিজ পদার্থের সঙ্গে এই অক্সিজেনের সংযোগ ঘটলে যে রাসায়নিক বিক্রিয়া হয় তাকে জারণ বলে। আর সাধারণত বায়ুমণ্ডলের অক্সিজেন ও জলীয় বাষ্পের সাহায্যে এই জারণ ঘটে থাকে। আর এই প্রক্রিয়ায় শিলা দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে এবং সহজে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। সাধারণত লোহা সমৃদ্ধ শিলায় এই ধরনের প্রক্রিয়া বেশি লক্ষ্য করা যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।